নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি কাক সৈন্য অনিন্দ্য বিশ্বাসের লেখা সাসপেন্স ও বিনোদনমূলক গল্প সর্বভারতীয় ভূত প্রেত মুক্তি সংস্থা। চলুন গল্পটি শুরু করা যাক। প্রকাণ্ড সাইনবোর্ডের দিকে তাকিয়ে বুঝলাম খুব বোকামো হয়ে গেল ব্যাপারটা। সাইনবোর্ডের উপরে নানা রঙের কালিতে ইংরেজি হরফে বড় বড় করে লেখা অল ইন্ডিয়া ভূত অ্যান্ড প্রেত লিবারেশন সোসাইটি ওরফে AIVPLS। কিন্তু কি বা করার ছিল আমার? লকডাউনে চাকরি চলে যাবার জন্য যেন মড়ক লেগেছে আমার মতো মধ্যবিত্ত বাঙালিদের সঞ্চিত অর্থ ভাণ্ডারে। দিন দিন ওই সঞ্চিত টাকার অঙ্কটা কমতে দেখে মরিয়া হয়ে পড়েছিলাম আমি। তাই যখন পত্রিকায় বিজ্ঞাপনটা দেখলাম তখন নির্দ্বিধায় একটা আবেদন করে দিলাম চাকরিটার জন্য। বিজ্ঞাপনটা ছিল কিছুটা এরকমই: বিশ্ববিখ্যাত সংস্থা AIVPLS এ নিয়োগ শুরু হয়েছে, কোয়ালিফিকেশন BA, স্যালারি নেগোশিয়েবল এবং তার নিচে ঠিকানা লেখা, আর সবশেষে লেখা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। কিন্তু এই ঠিকানায় গিয়ে যখন দেখলাম AIVPLS এর মানে সর্বভারতীয় ভূত এবং প্রেত মুক্তি সংস্থা, তখন নিজের সিদ্ধান্তের উপরে সন্দেহ হলো বইকি। সাইনবোর্ডের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকলাম, তারপর একটু ইতস্তত হয়ে এদিক ওদিক তাকিয়ে ভিতরে চলে গেলাম। নিজেকেই যেন মনে মনে বললাম, যা হবে দেখা যাবে, ওদের কারবার ভূতের সাথেই হোক বা দানবের সাথে। যদি চাকরিটা পেয়ে যাই তবে আমি আমার মতো কাজ করে বেরিয়ে যাব। ভিতরে ঢুকতেই এক প্রকাণ্ড রিসেপশন হল চোখে পড়ল, আর সেখানে এক ডেস্কের পেছনে কাজ করছেন এক মধ্যবয়স্ক রিসেপশনিস্ট। তাকে আমার আবেদনপত্র দেখালাম। তিনি লিফটের দিকে অঙ্গুলি নির্দেশ করে অলস গলায় হাই তুলে বললেন, টপ ফ্লোর, ডান দিকে। লোকটার অলস কণ্ঠস্বরে বুঝতে বাকি রইল না লোক সমাগমের বড্ড অভাব এখানে। আমিও হাঁটা দিলাম লিফটের দিকে। টপ ফ্লোরে পৌঁছাতে 2 মিনিট সময় লাগলো। লিফটের থেকে বেরিয়েই ডান হাতে দেখলাম একটা হল রুম। সারি সারি করে দামি সোফা দিয়ে সাজানো হলো রুমের কোণটা। তারই একটি অধিকার করে গ্যাঁট হয়ে বসে পড়লাম আমি ছাড়া আরো 2 জন রয়েছে হলে। বছর 20-এর পরিপাটি এবং স্মার্ট দেখতে একটি ছোকরা হাতে ধরে রাখা বইতে মুখ গুজে বসে আছে সে। আমি ওর কাছে গিয়ে বসার পরেও বই থেকে মুখ তুলল না একবারও। ছোকরাটার পাত্তা দেয় না অ্যাটিটিউড দেখে আমার যেন কেমন রাগ হলো। কিন্তু রুমের অন্য ব্যক্তিটির উপস্থিতি সেই রাগকে অস্বস্তিতে পরিণত করলো। হলের এক অন্ধকার কোণায় বসে আছে সে। ক্ষণে ক্ষণে যেন চমকে উঠছে তার কঙ্কালসার শরীরটা। প্রচন্ড গরমে হুডিওয়ালা জ্যাকেট পরে আছে সে এবং কোনো এক দুর্বোধ্য ভাষায় বিড়বিড় করে চলেছে। তার মাঝে এক জন্তুসুলভ ফোঁসফোঁসানির আওয়াজও শোনা যাচ্ছে। সময় থাকতে কেটে পড়বো না কি ভাবছিলাম, কিন্তু আমাকে চমকে দিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লো কঙ্কালসার লোকটা। হেঁটে যেতে লাগলো এক রুমের দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে এক সুইচ চাপলো, তারপর দরজা খুলে ভেতরে ঢুকে গেল। লক্ষ্য করিনি কখন যে ওই ছোকরাটা উঠে দাঁড়িয়েছে এবং কঙ্কালসার লোকটি পিছু পিছু প্রবেশ করেছে রুমটার মধ্যে। দরজার ওপাশ থেকে লোকটার জন্তুসুলভ ফোঁসফোঁসানি শোনা যাচ্ছিল। হঠাৎ এক হাড়হিম করা গর্জন শোনা গেল রুমের মধ্যে থেকে, এবং সেই শব্দকে অনুসরণ করে বের হয়ে এলো এক মহিলার গগনভেদী চিৎকার। সজোরে তো খুলে গেল দরজাটা। চিৎকার করতে করতে এক নারী মূর্তি ছুটে বেরিয়ে গেল আমার সামনে দিয়ে। ঘটনার আকস্মিকতায় পাথর হয়ে বসে রইলাম আমি। একটা গম্ভীর গলায় ভেসে এলো রুমটার মধ্যে থেকে, পরের ক্যান্ডিডেট ভেতরে এসো।
আমার মাথা বোধ হয় ঠিকঠাক কাজ করছিল না, তাই ওখান থেকে কেটে না পড়ে নির্বোধের মতো আমি পা চালালাম রুমটার দিকে, যেন আমার ইচ্ছার বিরুদ্ধে কে একটা টেনে নিয়ে গেল আমাকে। মাঝারি রুম একটা, মাঝের দিকে অর্ধবৃত্তাকার টেবিল একটা, তাতে বসে আছেন 4 জন মধ্যবয়স্ক ব্যক্তি, কালো স্যুট পরা সকলে, লম্বা দাড়ি সবার মুখেই, একজনের মাথায় আবার জটা। আমি বুদ্ধিহীন যন্ত্রের মতো এগিয়ে গেলাম টেবিলের দিকে। বায়োডেটার ফাইলটা রেখে টেবিলের সামনে রাখা চেয়ারে বসলাম। গোল টেবিলে বসা লোকগুলির চাহনি যেন পিত করতে লাগলো আমাকে। রক্ত জবার মতো লাল রঙের রঙিন ওদের চোখগুলি, কিন্তু চাকরির মায়া যে বড় মায়া, তাই ওদের চাহনি এড়িয়ে গ্যাঁট হয়ে বসে থাকলাম আমি। হঠাৎ একজন প্রশ্ন করে বসলেন, কি নাম তোর? প্রথমেই তুই তামাতিতে একটু অপমানিত বোধ করলাম নিজেকে, তাই নীরস গলায় আমতা আমতা করে উত্তর দিলাম, আগে শুভজিৎ মাইতি। আর কি যেন একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন তিনি, হঠাৎ বাতিটা গেল নিভে, আর একটা হাড় হিম করা গর্জন শোনা গেল পেছন থেকে। শব্দের উৎসকে দেখতে গিয়ে পেছনে তাকালাম, একটা বড় সূচালো নখযুক্ত লোমশ হাত দেখা গেল দরজার ফাঁক দিয়ে। হাতের মালিককে দেখা গেল ধীরে ধীরে। প্রকাণ্ড এক নেকড়ে মানব সে। হালকা সবুজাবা আলো বেরিয়ে আসছে ওর গা দিয়ে, যেন যেন স্যার আর্থার কোনান ডয়েলের ভয়ঙ্কর দুঃস্বপ্ন হাউন্ড অফ দ্য বাস্কারভিলস সশরীরে আমার সামনে। দুপায়ে ঠিক যেন মানুষের মতো দাঁড়িয়ে আছে সে, চোয়ালের ফাঁকা দিয়ে লালা গড়িয়ে পড়ছে মাটিতে। আর দানবটার অন্য হাতে কেউটা একটা রক্তাক্ত দেহকে এ ফোঁড় ফোঁড় করে দানবটার সুবিশাল নখ। হলরুমের সেই ছোকরাটা না, শিক্ষাবায়ুর মতো দানবের নখে ঝুলছে সে। সামনেই অতিকায় বিভীষিকাকে দেখে আমার যে কি করুণ অবস্থা হলো তা বলাই বাহুল্য। শোকে কাতর এবং অধিক শোকে পাথর হয়ে গেলাম। আমি পাথরের মতো জমে গেলাম চেয়ারে। এক পায়ে করে এগিয়ে আসতে লাগলো দানবটা। হাতে নাড়াবার জন্য প্রকাণ্ড বিদ্ধ হয়ে থাকা ছোকরার দেহটি দুলে দুলে উঠতে লাগলো। আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে গর্জন করতে লাগলো জন্তুটা। সেই গর্জনের সম্বিত ফিরে এলো আমার। আমি জানি ওর সাথে মারামারি করাটা তীরধনুক নিয়ে ট্যাঙ্কের সাথে লড়াই করার মতো হবে, তাও শেষ চেষ্টা স্বরূপ আমি যে চেয়ারে বসেছিলাম সেটা ছুঁড়ে মারলাম দানবটার দিকে। আমাকে অবাক করে চেয়ারটা ভেদ করে ঢুকে গেল দানবের মধ্যে এবং এলো ফ্যাঁস ফ্যাঁসে গলা এক যন্ত্রণাপূর্ণ আর্তনাদ। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল ঘরের বাতি। চোখ পাকিয়ে দেখলাম দরজার কাছে পড়ে আছে আমার ছুঁড়ে মারা চেয়ারটা, এবং তার পাশে শুয়ে শুয়ে মাথায় হাত দিয়ে কাতরাচ্ছে এবং সেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় কঙ্কালসার লোকটা, এবং রুমের কোনায় সোফায় বইতে মুখ গুজে আছে সেই ছোকরাটা। আমি ছোকরার দিকে তাকিয়ে হাত তুলে তাকিয়ে প্রায় চিৎকার করে বললাম, আরে কে বলি তো ওকে দেখলাম দানবটার নখে ঝুলতে। আমার প্রশ্ন শুনে মুখ তুলল না ছোকরাটা, বরঞ্চ উত্তরটা এলো পেছন দিক থেকে। সেই জটাধারী স্যুট পরা লোকটি গম্ভীর গলায় আমাকে বললেন, ওতে অবাক হওয়ার কিছু নেই, ও মানুষ না, ও আসলে এক বহুরূপী। ও নিজের মায়া ব্যবহার করে নিজেরও আশেপাশে রূপ বদলে দিতে পারে। এতক্ষণ নেকড়ের দৃশ্য দেখেছিস, সব ওরই কারসাজি। ওটা ইলুশন ছাড়া কিচ্ছু নয়। যাই হোক, এতক্ষণ যা হলো সবই একটা পরীক্ষা ছিল, আর তুই তাতে পাশ করেছিস। 2 দিনের মধ্যে তোর ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে।
আমাদের তন্ত্রমন্ত্রের কর্পোরেট দুনিয়ায় তোকে স্বাগত। আমার হতবাক ভাব একটু কমতেই প্রশ্ন করলাম, তন্ত্র মন্ত্র কি? কিন্তু কেন? আমি কথা শেষ করতে পারলাম না। আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে গোল টেবিলের একজন বলে উঠলেন, কিন্তু আমরা তো স্যুট পরে আছি, ইংলিশ বলছি, তাই তো? আমি প্রতি উত্তরে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে তা বলতে না দিয়ে নিজেই বললেন, এটা কোন শতাব্দী জানো? 21 শতাব্দী। লোক আর গরুর গাড়িতে চড়ে না, সংবাদ পাঠায় না পায়রার পায়ে গুঁজে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি আমরাও। এইটুকু বলে কয়েক সেকেন্ড নীরব থাকলেন তিনি। তারপর বললেন, আর হ্যাঁ, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এটা একটা গোপন সংস্থা। ভয় নেই, সরকারি অনুমোদন আছে আমাদের। এইটুকু বলে তিনি হাতটা একটু উপরে তুলে আস্তে আস্তে নাড়াতে থাকলেন। হাতের কাছে কিছু হলুদ হলুদ আলো জ্বলতে লাগলো, জোনাকির আলোর মতো কিছু একটা। দেখতে দেখতে পুরো ঘর পূর্ণ হয়ে গেল জোনাকির মতো আলোতে। এরপর লোকটির মাথার উপরে আলোগুলি একত্রিত হতে থাকলো। সব আলোগুলি একত্রিত হয়ে এক লাঠি তৈরি করলো, আলোটির লাঠি। সামনে একটা সুচালো হয়ে বর্ষার আকার ধারণ করলো। সেই আলোর বর্ষাটা লোকটার মাথার কাছে ভাসতে লাগলো। হঠাৎ বর্ষাটা তীব্র বেগে ছুটে আসতে লাগলো আমার দিকে, যেন দ্রোণাচার্যের নিক্ষেপিত মারণ বাণ। ওটা সাক্ষাৎ মৃত্যুদূতের মতো অতি জাগতিক বস্তু যেন ধেয়ে আসছে আমার দিকে। প্রথমে ভেবেছিলাম ওটা আমাকে উদ্দেশ্য করে ধেয়ে আসছে, কিন্তু পর মুহূর্তে আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল ওটা। পেছন ফিরে চেয়ে দেখলাম সেই কঙ্কালসার লোকটার গলায় গিয়ে বিদ্ধ হয়েছে ওটা। ধর থেকে মুন্ডু নিখুঁতভাবে আলাদা হয়ে গেল তাতে। মুন্ডুটা ছিটকে পড়লো মাটিতে এবং মুন্ডুহীন দরটা মেঝেতে আছড়ে পড়ল। এই দৃশ্য দেখে আমার শিরা উপশিরার রক্ত অবধি যেন ভয়ে জমে গেল। আমি কাঁপতে কাঁপতে গোল টেবিলের দিকে তাকালাম। দেখলাম রক্ত চাপার মতো রক্ত চক্ষু মেলে তাকিয়ে আছে লোকটি আমার দিকে। আমার মাথার কাছে সেই আলোকস্তম্ভের মতো অতিগণিত বর্ষা ভাসছে। গগন বিদারী অর্জন করে লোকটি বলে উঠল, মা ভবানীর নামে প্রতিজ্ঞা কর, আমাদের কথা সাধারণ মানুষের থেকে গোপন রাখবি, নয়তো এই মায়ার বর্ষা দিয়ে তোকে একদিন ঝাঁঝরা করে দেব। লোকটির বজ্রকণ্ঠ ও চাও রক্ত চাহনি যেমন যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো আমার। বুঝলাম ভুলভাল কিছু বললে আমার মুন্ডু ধর থেকে বিদায় নেবে, তাই কাঁপা কাঁপা স্বরে বললাম, আমি মায়ের নামে প্রতিজ্ঞা করছি, কাউকে কিছু বলবো না। আমার উত্তরে সন্তুষ্ট মনে হলো লোকটাকে। তার রক্তচক্ষুও স্বাভাবিক হয়ে গেল, মাথার কাছে আলোর বর্ষাটাও মিলিয়ে গেল। তিনি সন্তুষ্ট স্বরে বললেন, ঠিক আছে। আমি প্রতি উত্তরে প্রায় চিৎকার করে উঠেছিলাম, কিন্তু অনেক প্রচেষ্টায় নিজেকে শান্ত রেখে বললাম, ঠিক আছে? কিভাবে ঠিক আছে? লোকটার মাথা? আমার অবাক হওয়ার পালা তখনও শেষ হয়নি। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই ধর্মর করে উঠে বসলো মুন্ডুহীন ধরটা। উঠে বসেই হাত বাড়িয়ে কিছু যেন খুঁজতে লাগলো এদিক ওদিক। দূরে পড়ে থাকা মুন্ডুটা ঠোঁট নড়ে উঠল, ভ্যাস ভ্যাসে গলায় কাটা মুন্ডুটা বলে উঠল, এদিকে আয় রে শালা, ওদিকে কি খুঁজিস? তারপর একটু রাগত কিন্তু নম্র গলায় তার শিরচ্ছেদকারীকে বলল, এটা কি হচ্ছে না স্যার নিত্যানন্দ? কেন আমাকে সব করতে হবে? প্রতিবারে নেকড়ে আমি সাজবো, নতুন রিক্রুটদের দিয়ে প্রতিজ্ঞা করতে মাথাও আমার কাটবেন? এভাবে
প্রতি উত্তরে টেবিলের লোকটি বললেন, বোনাস পেতে হলে এটুকু তো করতেই হবে। আমার সামনে কি বিভীষিকা! আমার মাথা টকবক করে ফুটছে, তো শরীরের বাকি অংশ মাটিতে যেন হাতড়ে বেড়াচ্ছে। আমার হতভম্ব অবস্থা থেকে নিত্যানন্দ বললেন, বুঝলি না তুই? ও তো আমৃত্য, যাকে তোরা জম্বি নাকি ছাই বলিস। সেই বই পড়া ছোকরাটা হঠাৎ উঠে দাঁড়ালো, কাটা মুন্ডুটা হাতে তুলে মুন্ডুহীন দেহটার হাতে তুলে দিল। মুন্ডুটার কাটা অংশকে ধরের কাছে কাটা অংশের হাতটা উপরে তুলে ধরল। মুন্ডুয়ে ধরের কাটা অংশ থেকে শিকড়ের মতো কি যেন বেরিয়ে এলো। তারপর তারা একসাথে জট পাকিয়ে শক্ত করে বসে গেল। কাটা অংশের খাঁজটা মাংসে পূর্ণ হয়ে গেল। এভাবে কাটা মাথাটা আবার পুনরায় ধরের সাথে লেগে গেল। এই বিভৎস দৃশ্য দেখে বোধ হয় আমার আর সহ্য হলো না, সংজ্ঞা হারালাম। ঘুম কখন ভেঙেছিল জানি না, সময়ের পাখি আমার মনের খাঁচা ছেড়ে অনেক আগেই পালিয়ে গেছে। তাই কত সময় পার হয়ে গেছে তাও জানি না। হলরুমে জ্ঞান ফিরে এলো আমার। জ্ঞান ফিরতেই মনে হলো যা দেখেছিলাম তা স্বপ্ন ছাড়া আর কিছুই না, কিন্তু মনের সেই ধারণা ভাঙতে খুব বেশি দেরি হলো না। আমার দুই দিকের বসা দুই ব্যক্তিকে দেখে আমার মনের ধারণাটা অসাবধানে উড়ে যাওয়া কাঁচের গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই ব্যক্তি দুজন ছিলেন সেই কঙ্কালসার লোকটি ও বইতে মুখ গুজে থাকা ছোকরাটা। আমার জ্ঞান ফিরতে দেখে কঙ্কালসার লোকটি ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আপনার জ্ঞান ফিরেছে? আপনি আজ বাড়ি চলে যান। 2 দিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। দেখছেন তো আমরা আজ একটু ব্যস্ত রয়েছি। হঠাৎ ভাইব্রেট করে উঠল কঙ্কালসার লোকটির জামার পকেটটা। সাথে সাথে সে হাঁটা দিল রুমটার দিকে এবং তাকে অনুসরণ করতে লাগলো ছোকরাটা। আমিও হাঁটা দিলাম লিফটের উদ্দেশ্যে। যেতে যেতে আমার চোখ এড়ালো না ছোকরাটার হাতে চারদিকে তৈরি হচ্ছে হলুদ আলোর বলয়টা। তাহলে স্বপ্ন ছিল না সবটা? লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরে সুইচ চাপলাম। লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই হল রুমের দিক থেকে ভেসে এলো এক পশুর হিংস্র গর্জন এবং তারপরই এক পুরুষ কণ্ঠে আত্মচিৎকার। বুঝলাম আমার পরে বোধ হয় অন্য কেউ ইন্টারভিউ দিচ্ছে। হালকা হাসি ফুটে উঠলো আমার মুখে। গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনিস্ট আমাকে দেখে এসে বলল, যেহেতু রুদ্ধশ্বাসে পালাচ্ছেন না, তাহলে বলতেই হচ্ছে চাকরিটা কিন্তু কনফার্ম আপনার। আমি সম্মতিসূচক মাথা নাড়ালাম। তিনি আবার বললেন, নিকড়ে মানবটা কি বিভৎস দেখতে ছিল না? আমার ইন্টারভিউয়ের দিনও ওই রূপে দর্শনের সুযোগ হয়েছিল। আমি অবাক হয়ে বলেছিলাম, আপনাকেও সাহসের পরীক্ষা দিতে হয়েছিল? উত্তরে হেসে তিনি বললেন, তাহার তো বটেই, হাজারো হোক, ভূত নিয়েই কারবার আমাদের। লোকটার কথায় অবাক হয়েছিলাম সেদিন, কিন্তু আরো অবাক হলাম 3-5 পরে অফিস জয়েন করে। ভেবেছিলাম আমার এই 30 বছরের জীবনে অনেক কিছুই দেখে নিয়েছি আমি, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই দেখিনি। যেমন সেদিন দেখলাম জানলা দিয়ে এক বাদুড় উড়ে এসে অফিসের ঘরের একটা চেয়ারে বসলো। তারপর আমার চোখের সামনে তা এক মানুষে বদলে গেল। তারপর ধরুন একদিন দেখলাম এক বন্ধুহীন মহিলা, এক হাতে তার মুন্ডু, অন্য হাতে এক গোছা কাগজ নিয়ে আমার কাছে এলো। কাগজগুলি আমার টেবিলের উপর রাখলো এবং অন্য হাতে ধরা মুন্ডুটি সুপ্রভাত বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি যে কেন পাগল হইনি বা চাকরি ছাড়িনি তা আমি নিজেই বুঝতে পারছি না।
নানা অস্বাভাবিক ও ব্যতিক্রমী ঘটনার মধ্যে আমার কোম্পানিতে 2 মাস কেটে গেল। অনেক কিছু জানলাম সংস্থাটার সম্পর্কে। এই কোম্পানির সিইও নাকি একজন সাধক। 700 বছর বয়স নাকি তার। অমৃততন্ত্রে সাধনা করে তিনি নাকি অমরত্ব লাভ করেছিলেন। কিন্তু শিল্প যুগের পর তিনি দেখলেন সকলে নতুন প্রযুক্তিতে বরণ করে নিলেও সাধক সমাজ দিন দিন পিছিয়ে যাচ্ছে। তাই 200 বছর আগে তিনি এই কোম্পানি তৈরি করেছিলেন। এর প্রধান কাজ হলো বিভিন্ন অলৌকিক ও ভুতুড়ে কাণ্ডের তদন্ত করা এবং ক্ষতিকারক অতিপ্রাকৃত বস্তু বা ব্যক্তিকে নির্মূল করা। আবার নিরীহ অতিপ্রাকৃতের সংরক্ষণ এদের কাজ। তাই এই ব্রাঞ্চ অফিসে এত ভূত প্রেতের ছড়াছড়ি। ইতিমধ্যে সেই কঙ্কালসার লোকটিও ছোকরাটার সাথে ভালোভাবে পরিচয় হয়েছে আমার। ছোকরাটার নাম হলো নীরাজ। ও এক বহুরূপী। ও ইচ্ছা করলে নিজের বা অন্য একজনের রূপ পাল্টে দেখাতে পারে। ওকে দেখতে বছর 20 মনে হলো, ওর বয়স আসলে প্রায় 200। ইন্টারভিউ দিন যে নেকড়ে মানব দেখেছিলাম, ওই দানবটার হাতে বিদ্ধ যে লাশটা দেখেছিলাম, তা আসলে ওরই কারসাজি ছিল। আর কঙ্কালসার লোকটির নাম মুকুন্দলাল মাইতি। সবাই ওকে মাগো বলে ডাকে। ও হলো এক আনডেড, অর্থাৎ আমৃত, রীতিমতো অমর। ওর শরীর কুচি কুচি করে কাটলেও সে কাটা অংশ পুনরায় জোড়া লাগতে পারে। আগের জন্মে নাকি ও মানুষ ছিল, কোল্ড স্টোরেজে আটকা পড়ে মরে গেছিল। তারপর থেকে যাযাবরের মতো ঘুরতো। 2 বছর আগে এই কোম্পানি ওকে আশ্রয় দেয়। এরাই ওকে শিখিয়েছিল মায়ার ব্যাপারে। মায়া হলো শক্তির এক রূপ। সাধুরা এবং এমনকি ভূতেরাও এটা ব্যবহার করতে পারে। ইন্টারভিউ দিন যে আলোর বর্ষা থেকে ভয় পেয়েছিলাম, তা ওই মায়া দিয়েই তৈরি। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। সাধারণত কাগজপত্র নিয়েই কাজ কারবার ছিল আমার, কিন্তু হঠাৎ স্টাফ স্বল্প, তার জন্য আমাদের ব্রাঞ্চের বাবা নিত্যানন্দ আমাকে আউটিং এ পাঠালেন। নীরাজ ও মাকুকে সঙ্গ দিতে হলো এক আকাঙ্ক্ষাপুর নামক গ্রামের অলৌকিক ঘটনার তদন্তের জন্য। কোম্পানির হয়ে প্রথম আউটিং এটা আমার, তাই বারণ করতে পারলাম না। আর যা করার নীরাজ আর মাকুই তো করবে। ওই দিন বিকেলবেলা বেরিয়ে গেলাম আমরা। ঠিক হলো গ্রামটা একটু ঘুরে তারপর গ্রামের বাইরে এক গেস্ট হাউসে উঠবো। একটু ভয় লাগছিল আমার। হাজার হোক, ভুতুড়ে গ্রামে তদন্ত করতে যাচ্ছি। কিন্তু যখন মাগুর কাছে শুনলাম গত 1 মাসে প্রায় 6 জনের ছিন্ন বিচ্ছিন্ন দেহ আবিষ্কার হয়েছিল, সেখানে তখন আমার ভয় আতঙ্কে রূপান্তরিত হতে বেশি সময় নেয়নি। কিন্তু ঘন্টাখানেকের মধ্যে যখন আমাদের গাড়িটা স্টিল কংক্রিটের জঙ্গল থেকে বিদায় নিয়ে সবুজ গাছগাছালির জঙ্গলে প্রবেশ করলো, তখন আমার আতঙ্কটা একটু কমলো বইকি। 1 ঘন্টা মতো লাগলো পৌঁছতে আমাদের গ্রামে। ছবির মতো সুন্দর গ্রামটা, যেন কোনো বিশ্ববরেণ্য শিল্পী তুলির আঁচড়ে প্রাণ প্রতিষ্ঠা করেছেন গ্রামটাতে। এদিক ওদিক বড় গাছের ছত্রছায়ায় ধীরে ধীরে বেড়ে উঠেছে ছোট ছোট গাছগুলি। ঘন সবুজ গাছপাতা অন্ধকার হয়ে শোভাবর্ধন করছে তাদের। আর সবুজ গ্রামের বুক চিড়ে বয়ে গেছে এক সরু খাল। খালের বুকে এক ডিঙি নৌকায় বসে আনমনে একটা কি যেন ভাবছে এক মাঝি। আর এই খালেই নাকি কিছুদিন আগে ভেসে উঠেছিল 7-7টা মানুষের মৃতদেহ। অক্ষত ছিল না দেহগুলি। প্রতিটা শরীর থেকে হাত পা কারা যেন পাশবিক ভাবে উপড়ে ফেলেছিল। আকাঙ্ক্ষাপুরের সরু খালের পরিষ্কার জল নাকি রক্তচাপার মতো লাল হয়ে উঠেছিল সেদিন। গ্রামের মোড়ল আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখালেন। গ্রাম পরিদর্শনের শেষ পর্যায়ে যখন আমরা খালের পাশে আসলাম, তখন আসল ঘটনাটা বলতে শুরু করলেন তিনি। মাসখানেক আগের কথা। এই খালেই মাছ ধরতে এসেছিল শুভময় ময়রার ছেলে শুভজিৎ ময়রা। মাছ ধরতে যাওয়ার আগেই নাকি তাকে শেষ দেখা গিয়েছিল, আর খুঁজে পাওয়া যায়নি তাকে। খুব শোরগোল হলো।
সারা গ্রাম খোঁজা হলো, কিন্তু শুভজিতের দেখা পাওয়া গেল না। সপ্তাহখানেক কেটেও গেল। সবাই ভেবে নিল পাওনাদারদের ভয়ে শুভজিৎ গ্রাম ছেড়ে আত্মগোপন করেছে। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক পরে। একসাথে গ্রামের 4-4টা ছোকরা যেন বেমালুম বেপাত্তা হয়ে গেল। কোনো খোঁজ পাওয়া গেল না তাদের। তাদের ব্যাগপত্র, জামা কাপড় সবই বাড়িতে রয়েছে। গ্রামবাসীদের কেমন যেন গা ছমছম করতে লাগলো। সব সময় তাদের মনে হতে লাগলো কারা যেন একটা তাদের উপর নজর রাখছে। মনে হতে লাগলো গাছগাছালির আড়াল থেকে কারা যেন সবসময় নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে আছে তাদের দিকে। নানা রকম শব্দ শুনতে লাগলো তারা। মাঝে মাঝে খালের দিক থেকে আসতে লাগলো হাড় হিম করা আত্মচিৎকার। যদিও হঠাৎ করে থেমেও যেত সেই শব্দটা, যে যেন কে একটা গলা টিপে রুদ্ধ করে রেখেছে কণ্ঠটাকে। আবার কখনো গভীর রাতে জানালার বাইরে থেকে শোনা যেত একদল কিশোরের গলার খিলখিল হাসি। আবার কখনো হাসিটা আসতো খাটের তলা থেকে, যেন একদল কিশোর সেখানে বসে খুনসুটি করছে। আর অস্বাভাবিক গলায় সেই সরু কণ্ঠগুলো বলে উঠত, এসো খেলবে, এসো আমাদের সাথে। কণ্ঠটা কেমন যেন অস্বাভাবিক, যেন কণ্ঠটার মধ্যে কোথায় একটা তীব্র কষ্ট লুকিয়ে থাকত। মনে হতো কণ্ঠগুলির মালিকদের বুকের কোনো এক গহীন অন্তরে চাপা পড়ে আছে একরাশ বেদনা। তারপর গত সপ্তাহে আর এক জেলে এবং গত পরশুদিন এক ঝিও বেপাত্তা হয়ে যায়, এবং গতকাল তাদের সকলের দেহ খণ্ড বিখণ্ড হয়ে পাওয়া যায় ওই খালের ধারে। এত কাণ্ডের পর স্বভাবতই পুলিশ ডেকেছিল ওরা, আর পুলিশই আমাদের সংস্থাকে নিয়োগ করেছিল এই ঘটনার অলৌকিক দৃষ্টি কোন দিক থেকে একবার ঝালিয়ে নেবার জন্য। আমরা সকলে খালের পাশে দাঁড়িয়েছিলাম। খালের স্পষ্ট ফটিক জল দেখে মনেই হয় না এই জল গতকাল রক্তবর্ণ ধারণ করেছিল। গ্রামের মোড়ল অনেক আগেই প্রস্থান করেছেন। যাওয়ার আগে তিনি একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে গেলেন। খালের থেকে অনতি দূরে এক কুঁড়ে ঘর রয়েছে, সেখানে নাকি এক তান্ত্রিক থাকত। মাসখানেক আগে সে গ্রাম ছেড়ে চলে যায়। খাল পাড়ে দাঁড়িয়ে তার কথাই ভাবছিলাম। তান্ত্রিকের আস্তানা একবার ঘুরে আসবার কথা নীরাজকে বলতে যাচ্ছিলাম, তার আগেই নীরাজ বলে উঠল, চলুন তো তান্ত্রিক মশার বাড়িটা একটু দর্শন করে আসি। মোড়লের কাছ থেকে বাড়ির অবস্থান ইতিমধ্যেই শুনে রেখেছিলাম। খালপাড় থেকে খানিকটা দক্ষিণে এক প্রকাণ্ড বুড়ো বটগাছ ছিল। আমরা মিনিট 5-এর মধ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সবুজাব গ্রামে কুঁড়ে ঘরটা ছিল একদম বেমানান। বাড়ির চারিদিকের মাটি একদম কালো, চারদিকের গাছপালাগুলি প্রায় শুকিয়ে মৃত। অনুবীক্ষণ যন্ত্রে সুস্থ সবল কোষের মধ্যে একটি মৃত কোষ দেখতে যেমন লাগে, ঠিক তেমন যেন বেমানান দেখতে লাগছিল এই সুন্দর গ্রামের বুকে ওই কুৎসিত কুঁড়ে ঘরটাকে। ঘরটাতে যে কেউ থাকে না তা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। তালা ঝুলছে ঘরের দরজায়। তা সত্ত্বেও জোরে একবার হাঁক দিল নীরজ, কেউ আছেন বাড়িতে? দুবার ডাকার পরও কেউ জবাব দিল না। তারপর নীরজ মাকুকে বলল, দরজায় লাথি মারতো। কঙ্কালসার মাকুর এক লাথিতে দরমর করে ভেঙে পড়ল কুঁড়াঘরের দরজা। ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। একেবারে ফাঁকা পুরো ঘরটা, কিন্তু ঘরটাতে ঢুকলেই গা ছমছম করে উঠল খানিকটা, যেন কোনো নিষিদ্ধ এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে ফেলেছি। ঘরটাতে ঢুকেই শান্ত সাধারণত ও নীরস নীরাজেরও ইন্দ্রিয় সতেজ হয়ে উঠল। উত্তেজিত গলায় বলে উঠল, দাঁড়াও দুজনাই, এই ঘরে নিশ্চয়ই কিছু আছে, আমি স্পষ্ট টের পাচ্ছি। ওরা ওদের কাজে লেগে গেল। প্রথমে ঘরের 4টি কোণায় 4টি মায়া ডিটেক্টিং ক্যামেরা লাগালো। বেশিরভাগ অলৌকিক এন্টিটি মায়া দিয়েই তৈরি, তাই
ক্যামেরার দৃষ্টিসীমার মধ্যে অলৌকিক বস্তু আসলে তা দেখা যাবে, আর বস্তুটিকে দেখা যাবে হলুদ রঙের শেডে। যার শরীরে মায়া যত বেশি থাকবে তাকে তত বেশি হলুদ রেকর্ডিংয়ে দেখাবে। তারপর দুটো ভয়েস রেকর্ডার বসালো ওরা। আমার কোনো কাজ ছিল না, আমি চুপচাপ দেখছিলাম ওদের কাজ। ঘরের কোনায় কাঠের পাটাতন রাখা, কি মনে হতে ওর উপর উঠে দাঁড়ালাম। মচ করে উঠল শব্দ, মাথা তুলে তাকালো কর্মরত মাকু। আমি ওকে আশ্বস্তি করে বললাম, আরে ও কিছু না, পাটা, পচা পাটা। আমি শব্দটা শেষ করতে পারলাম না, তার আগেই মচমচ শব্দ করে আমার একটা পা ঢুকে গেল পাটাতনের মধ্যে। চিৎকার করে উঠেছিলাম আমি। তা শুনে ওরা এসে আমাকে উদ্ধার করলো। তারপর পাটাতন তুলে এক সুড়ঙ্গ আবিষ্কার করলাম আমরা। অনেক পরামর্শের পরে ঠিক হলো নিচে যাব আমি ও মাকু। নীরাজ থাকবে ওপরে, নিচে নামার 2 মিনিট পরে আমরা ওকে হাঁক দেব যে সব ঠিক আছে। 5 মিনিটের মধ্যে আমাদের কোনো সাড়া না পেলে নীরাজ অফিসে যোগাযোগ করবে সাহায্যের জন্য। সরু সুড়ঙ্গ বেয়ে নামতে শুরু করেছিলাম আমি ও মাকু। মাকুর মাথার কাছে এক হলুদ আলোর গোলক ভাসছে, আলোর মশালের মতো কাজ করছে ওটা। মাকু নিজের মায়া ব্যবহার করে ওটা বানিয়েছে। যতক্ষণ ওতে মায়া সরবরাহ করা হবে ততক্ষণ বাল্বের মতো জ্বলবে ওটা। মায়ের গোলকের আলোয় ধীরে ধীরে নিচে পৌঁছলাম আমরা। মাকু আমায় সামনে রয়েছে, কারণ ও অমর। কোনো কিছু ওকে আক্রমণ করলেও ওর কিচ্ছু হবে না, কিন্তু পালানোর সুযোগ আমি পাবো। কিন্তু কিছুই আক্রমণ করলো না আমাদের। সুড়ঙ্গ পার হয়ে মাটির নিচে এক সুপ্রশস্ত ঘরে পৌঁছলাম আমরা। গোলকের আলোয় চারিদিকে সন্দেহ উদ্রেক কিছুই চোখে পড়লো না, তাই নীরাজকে হাঁক দিয়ে জানালাম, সব ঠিক আছে, নিচে নেমে এসো। আমার কথায় হয়তো নীরাজ নামতে শুরু করেছিল। ও আস্তে আস্তে ঘরটা একটু পরিদর্শন করতে থাকলাম আমরা। উপরের ঘরটা থেকে নিচের ঘরটা অনেক বড়। রুমের ঠিক মাঝখানে একটি মাটির আসন বানানো। সেই আসন ঘিরে লাল কালিতে অনেক নকশা আঁকা। আবার বড় ঘরটার সাথে আরো ছোট ছোট 6টা ঘর। ঘরগুলির বিশেষত্ব এই যে ঘরগুলি জেলখানার গারদগুলির মতো লোহার শিক লাগানো। ততক্ষণে নীরাজ নিচে নেমে এসেছে। নিচে নেমেই স্থির দৃষ্টিতে আমাদের কিছুক্ষণ তাকিয়ে থাকলো নকশাটার দিকে। তারপর শান্ত গলায় বলল, পিশাচ, এখানে পিশাচ সাধনা হয়েছিল। আমি আর মাকু অবাক দৃষ্টিতে দেখতে থাকলাম ওর দিকে। আমাদের দৃষ্টি উপেক্ষা করে নীরাজ এগিয়ে গেল নকশার দিকে। ঝুঁকে পড়ে কি যেন দেখতে লাগলো। তারপর আমি পাশে এসে দাঁড়ালাম ওর। ও নকশাটা ভালো করে পরীক্ষা করতে থাকলো এবং হঠাৎ করে বলে উঠল, যা ভেবেছিলাম রক্ত দিয়ে আঁকা নকশাটা। এখন প্রশ্নটা হচ্ছে, রক্তটা কার? কোনো জন্তু না মানুষের? নকশাটার ঠিক মাঝ বরাবর ময়লা কাপড়ে কি যেন ঢাকা ছিল। কি মনে হতে কাপড়টা তুলতে গেলাম। নীরাজ আমাকে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কাপড়টা তুলে ফেলেছিলাম আমি। নীরাজের রাগী কণ্ঠস্বর শোনা গেল, আরে সব জায়গায় এসে হুটহাট করে কোনো জিনিসে হাত দিতে নেই। আত্মরক্ষার ট্রেনিংও নাওনি তুমি। এখন যদি কিছু একটা ভর করে। বক বক করেই চলেছিল নীরাজ, কিন্তু কিছুই কানে গেল না আমার। কারণ আমি বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছি কাপড়ের নিচে রাখা কতগুলি জিনিসের দিকে। চিনি আমি এগুলোকে। ক্লাস 12-এর বায়োলজি বইতে যে হিউম্যান অ্যানাটমির অধ্যায় আছে তার এক পাতায় দেখেছিলাম আমি এগুলি। ক্ল্যাভিকল, হ্যাঁ, বুকের একটু উপরে ও কাঁধের পাশে এক হাড়ের নাম ওঠা। কাপড়ের নিচে ছিল 12টি ক্ল্যাভিকল হাড়, অর্থাৎ অন্তত পক্ষে 6 জনের দেহ থেকে নেওয়া হয়েছে এই 6 জোড়া হাড়। শুধু তাই নয়, হাড়গুলি কেমন যেন একটু ছোট, যেন প্রাপ্তবয়স্ক মানুষের হাড় নয় ওটা। নীরাজ ততক্ষণে চুপ করে গেছে, হয়তো ওর চোখে পড়েছে। ও আমার হাত থেকে কাপড়টা নিয়ে হাড়গুলিকে ঢেকে দিয়ে আবার শান্ত সরু গলায় বলল,
এটাই আমাদের বাস্তবতা। যত তাড়াতাড়ি এটাকে মেনে নিতে পারবে ততই ভালো। এই তন্ত্রমন্ত্র দুনিয়াতে স্নেহ ভালোবাসার কোনো জায়গা নেই। ঈর্ষা, বর্বরতা ও নিষ্ঠুরতায় পূর্ণ এই দুনিয়ার অলিগলি। মিনিট 10 মধ্যে বেরিয়ে আসলাম আমরা ওখান থেকে। নীরাজ ও মাকুর মধ্যে কোনো বিকার নেই, যেন প্রতিনিয়ত এমন দৃশ্য ওরা দেখে আসছে। রাত 10টা বেজে গেল গেস্ট হাউসে উঠতে, যদিও মাকু এখনো আসেনি। কুঁড়েঘরের চারদিকে বর্তনী কাটার কাজ এখনো চলছে, তাই এখনো গ্রামে রয়েছে। বর্তনী কাটার উদ্দেশ্য হলো, যদিও বাড়িতে কোনো অলৌকিক শক্তি থাকে, তা বর্তনী পার করে গ্রামের লোকেদের উত্ত্যক্ত করতে না পারে। সার্ভাইলেন্সের সিস্টেম খাড়া করতে প্রায় 9টা বেজে গেল। ঘুমিয়ে পড়লাম আমরা। খুব বীভৎস একটা স্বপ্ন দেখেছিলাম সেই রাতে। সেই ভূগর্ভস্থ ঘরটার সংলগ্ন একটা রুমে আটকা পড়েছি আমি। শরীর এতই দুর্বল যে একটা আঙুলও নাড়াতে পারছিলাম না। ক্ষুধা তৃষ্ণায় যেন বুক ফেটে যাচ্ছে। এমন সময় প্রকাণ্ড এক দানবীয় মূর্তি দেখা গেল। অন্তত 6 ফুট হবে তার উচ্চতা। লাল উত্তরীয়, তার গায়ে লাল টকটকে চোখের রং। লোকটা আমার কাছে এসে হাত জোড়ো করে উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, মা, আর অপেক্ষা নয় মা, তোর জন্য বলির ব্যবস্থা করব আজ। এই বলে একটা খড়গ বুকে বসিয়ে দিল আমার। ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো ক্ষতস্থান থেকে, এবং সেই রক্ত একটা বালতিতে জমা করতে লাগলো লোকটি। দেখতে দেখতে বালতি ভরে উঠল রক্তে। সর্বশক্তিতে চিৎকার করার চেষ্টা করছিলাম আমি, কিন্তু চিৎকার বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। যেন প্যারালাইজড হয়ে গিয়েছে আমার পুরো শরীর। আবার গগন বিদারে চিৎকার করে উঠল লোকটি, মা, এই দেখ, আমি হাড় এনেছি তোর জন্য। এই বলে লোকটি ছোড়া বের করলো, আমার কাঁধ ও বুকের ঠিক মাঝখানে বসিয়ে দিল, যেন ছোড়াটা ব্যবহার করে উপড়ে ফেলার চেষ্টা করছে হাড়টা। হ্যাঁ, ক্ল্যাভিকল। অসম্পূর্ণ, সচেতন এবং জীবন্ত আমি অসহায় চোখে তাকিয়ে রয়েছি ছোড়াটার দিকে। এমন সময় ভেঙে গেল দুঃস্বপ্নটা। ধর্মর করে উঠে বসার চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। যেন আমার দেহের প্রতিটা মাংসপেশি অসাড় এবং নিস্তেজ হয়ে পড়েছে। ঠিক যেমন স্বপ্নে নিস্তেজ হয়ে পড়েছিলাম আমি, তেমনি পড়ে রয়েছি আমি এখন। চোখ আর ঠোঁট নাড়াতে পারছি না, কিন্তু নাড়াতে পারছি না দেখি অন্য মাংসপেশিও। গেস্ট হাউসে নিজের রুমে শুয়ে আছি আমি। 2 পাশে 2 রুমে নীরাজ ও মাকু ঘুমোচ্ছে। চিৎকার করে ওদেরকে ডাকার চেষ্টা করলাম। ঠোঁট নড়লো, কিন্তু হালকা মৃদু শব্দ ছাড়া কোনো শব্দই বের হলো না মুখ দিয়ে। স্লিপ প্যারালাইসিস, হ্যাঁ, এই অবস্থাকে এই নামেই ডাকা হয়। এতে চোখের মনি এবং ঠোঁট ব্যতীত কোনো মাংসপেশি নাড়ানো যায় না। হঠাৎ একটা খিলখিলা হাসির শব্দ এলো আমার খাটের তলা দিয়ে, যেন কোনো এক কিশোরের মিষ্টি হাসির শব্দ ওঠা। গাটা শিরশির করে উঠল। মনে হতে লাগলো এই রুমে আমি একা নই। আমার মাথার কাছে কে যেন দ্রুত কিন্তু অতি সন্তর্পণে হাঁটাহাঁটি করছে। কিছু একটার উপস্থিতি আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু মাথা ঘুরিয়ে যে শব্দের উৎস দেখব, তা কিভাবে দেখব, সে ক্ষমতা ছিল না আমার মধ্যে। হঠাৎ এক কণ্ঠ শোনা গেল আমার কানে, মিষ্টি অল্পবয়স্ক কণ্ঠ। কেমন লাগলো স্বপ্নটা? ভালো না? জিভ নাড়াতে পারছিলাম না, তাই ঠোঁট নাড়িয়ে অনেক কষ্টে বললাম, কে তুমি? আবার খিলখিল হাসি শোনা গেল অপর পক্ষ থেকে। হাসির কণ্ঠ বলে উঠল, ওই ঘরে তুমি যাদের হাড়ের স্তূপ দেখেছিলে, তাদেরই একজন আমি। তারপর আবার হাসি হাসি গলায় বলল, কাল কিন্তু ওই বাড়িতে এসো না, নইলে কিন্তু প্রাণ নিয়ে ফিরতে পারবে না।
কথাটা শেষ হওয়ার সাথে সাথেই যেন বল এলো আমার হাতে এবং পায়ে। হুড়মুড়িয়ে উঠে পড়লাম আমি। পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। সারা রাত আর ঘুম হলো না, কিন্তু শুয়ে শুয়ে ভাবতে লাগলাম ওই কণ্ঠের মালিকের কথা। পরের দিন নীরাজ বা মাকু কাউকেই বলিনি রাত্রে ঘটনাগুলির কথা। হয়তো বললে ঠাট্টা করতো ওরা। ঘরটাতে যে ক্যামেরাগুলি লাগানো হয়েছিল তাতে উল্লেখযোগ্য তেমন কিছুই পাওয়া যায়নি, কিন্তু রেকর্ডে কিছু শোনা গেছে। যদিও সেটা খুব মৃদু, কিন্তু মন দিয়ে শুনলে বোঝা যায় ওগুলি একদল অল্প বয়স্ক ছোকরাদের খিলখিল হাসির শব্দ। বেলা 10টায় গেস্ট হাউস থেকে আমরা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামের মোড়ল আমাদের সাথ দিল। তার কাছেই শুনলাম গত 1 মাসে প্রথমবার তাদের সাথে কোনো ভৌতিক উৎপাত হয়নি। মোড়লের কথায় আমাদের বুঝতে বাকি থাকলো না যে সকল সমস্যার গোড়া ওই বাড়িটা। আমরা আরেকবার বাড়িটা ঘুরে দেখবার জন্য এগিয়ে গেলাম। যতই বাড়িটার দিকে যেতে লাগলাম ততই আমার অস্বস্তি যেন বাড়তে লাগলো। আমি নীরাজকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা নীরাজ, বলছি সিনিয়র কাউকে ডাকলে ভালো হয় না? একটু রিস্কি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? প্রশ্নটার জবাব নীরাজ না দিয়ে মাকু ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, তুমি তো জানোই না আমাদের অর্থাৎ জুনিয়রদের কাজ হলো ঘটনা সম্পর্কে যত সম্ভব তথ্য সংগ্রহ করা এবং আমাদের সংগ্রহিত তথ্য ব্যবহার করে আমাদের যে সিনিয়র কর্মচারী রয়েছেন তারা সলভ করবেন কেসটা। চিন্তা নেই, যদি দেখি বিপদের কোনো সম্ভাবনা আছে তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসবো আমরা। হাজার হোক মাকুর মতো অমর তো নই আমরা। আমাদের জীবন পাখি একবার গেল তো গেল। কথা বলতে বলতে পায়ের গতি বাড়ালো ওরা। আমি ওদের অনুসরণ করে চলতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই ঘরের সামনে পৌঁছে গেলাম। ওর ভেতরে প্রবেশ করলো ওরা। ভেতরে যেতে মন কিছুতেই চাইল না। নিজেকে যেন হরিণ ছানা মনে হতে লাগলো, এবং ঘরটার ভাঙা দরজাটা যেন এক সিংহের গুহা। তা সত্ত্বেও এক পতঙ্গ যেমন সম্মোহিত হয়ে আলোর উৎসের দিকে ছুটে যায়, তেমনি আমি চললাম বাড়ির মধ্যে। ঘরে প্রবেশ করে দেখলাম ইতিমধ্যে ওরা সুড়ঙ্গে প্রবেশ করে গিয়েছে। আমি সুড়ঙ্গে প্রবেশ করতেই কণ্ঠটা কানে এলো, নীরাজের গলা, যা আমাকে উদ্দেশ্য করে বলছে, কি হে, চিৎকার করছি, উত্তর দিচ্ছ না কেন? আমি অবাক হয়ে বললাম, কই, আমার কানে তো কিছু এলো না। এবার নীরাজের বিস্মিত কণ্ঠ কানে এলো, বলো কি হে, আমি তো চিৎকার করে ডাকছিলাম। এই বলে সে সুড়ঙ্গের মাথায় আমার কাছে চলে এলো। তারপর আমাদের সুড়ঙ্গের মুখের ওপরের দিকে ঘরের দিকে দাঁড়াতে বলল। আমি ওর কথা মতো দাঁড়ালাম, কিন্তু দাঁড়াবার পর এক বিচিত্র ব্যাপার লক্ষ্য করলাম। সুড়ঙ্গের দিকে দাঁড়ানো নীরাজের মুখ নড়লেও কোনো শব্দ আমার কানে আসছে না। যেন সুড়ঙ্গের মুখে এক অদৃশ্য দেয়াল রয়েছে যা সকল শব্দ শোষণ করে নিচ্ছে। নীরাজ আমাকে হাত দিয়ে সুড়ঙ্গের ভিতরে আসার ইশারা করলো। সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতেই এবারে নীরাজের কণ্ঠ শোনা গেল, বুঝলে না, সুড়ঙ্গের মুখে মায়ার তৈরি এক অদৃশ্য দেওয়াল রয়েছে, যার কাজ ছিল নিচের ঘরে যে পৈশাচিক কর্মকাণ্ড হতো তা যেন কখনোই উপরে না আসে, আর বিশেষ করে গ্রামবাসী যেন জানতে না পারে। আমি প্রশ্নসূচক স্বরে বললাম, কি ধরনের কর্মকাণ্ড বলতো? নীরাজের শান্ত কণ্ঠ শোনা গেল, বলি, কোনো এক পিশাচী দেবীর বলি দেওয়া হতো এখানে। কিন্তু এই কাপড়ে ঢাকা হাড় আর জেলখানার কারোদের মতো রুম দেখলে মনে হয় বলি একমাত্র কাজ নয় যা এখানে করা হতো। ওপরের রুমের মতো নিচের রুমে কাজ শুরু করলো। ওরা ক্যামেরা বসালো, কতগুলি লাইট পোস্ট স্থাপন করলো
এবং গত দিনের মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অকম্মার ঢেকির মতো দেখতে লাগলাম ওদের কাজ। কিন্তু হঠাৎ এক ঘড়ির মতো আওয়াজে চারিদিক মুখরিত হয়ে উঠল। নীরাজ ও মাকু কাজও থমকে গেল। আমার মতোই ওরাও চারিদিকে তাকাতে লাগলো ও দেখতে লাগলো ঘড়ির শব্দের উৎস কোথায়। কিন্তু একটাও ঘড়ি নেই নিচের ঘরে। আমরাও কোনো ঘড়ি আনিনি। কিন্তু এই বিষয়টা নিয়ে বেশিক্ষণ চিন্তা করতে হলো না আমাদের, কারণ ইতিমধ্যেই অন্য এক চিন্তার কারণে সে হাজির হলো। পচা মাংসের মতো এক গন্ধে পরিপূর্ণ হয়ে উঠেছে ঘরটা। ঠিক তখনই ঘটল এক ঘটনা। শরীরের প্রতিটা শিরা উপশিরা দিয়ে যেন এক শীতল শিহরণ বয়ে গেল। খুব অদ্ভুত অনুভূতিটা। বড় দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে যেমন শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে এক শীতল পরশ বয়ে যায়, বা যে মুহূর্তে কোনো পাখি অনুভব করে পাতার আড়ালে লুকিয়ে রয়েছে এক শিকারী, তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সেই মুহূর্তে যে শিহরণে তার শরীর দিয়ে বয়ে যায়, আমার অনুভূতিটাও ঠিক সেই রকম, যেন কয়েক মুহূর্ত পরেই এক অনর্থ ঘটতে চলেছে। নীরাজ ও মাকু বোধহয় অনুভব করেছিল শিহরণটা, কারণ ওদের চোখেও আতঙ্কের চাহনি। এই ধরনের ঘটনার অভিজ্ঞতা হয়তো আগেও ছিল ওদের, তাই সামলে নিতেও বেশি সময় লাগলো না। নীরাজ মাকুকে চোখে গিয়ে একটা ইশারা করে দিল, তাতেও পকেট থেকে একটা সাদা গুঁড়ো বের করে তা দিয়ে একটা বড় বৃত্ত কেটে দিল। নীরাজ আমার কাছে এসে নিচু গলায় বলল, ওই বৃত্তের মধ্যে গিয়ে দাঁড়াও, আর যাই হোক না কেন, যাই দেখো না কেন, ভয় পেয়ে চিৎকার করবে না কিন্তু একদম। চিৎকার করে ফেললে যত দ্রুত সম্ভব উপরে উঠে যাবে, আর আমাদের অপেক্ষা একদম করবে না। আর কানে রিসিভারটা দিয়ে নাও, আলাদা হয়ে গেলে যোগাযোগ করা যাবে অন্তত। আমি কানে রিসিভারটা গুঁজে নিলাম, ওরাও নিজেদের কানে গুঁজে নিল। বৃত্তের মধ্যে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে থাকলাম আমরা, যেন শিকলে বাঁধা একদল শিকার আমরা। পচা মাংসের গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠেছে। ঘরটার সাথে যে 6টা জেলখানার মতো ঘর ছিল, তার এক অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন তীব্র যন্ত্রণায় কেউ দাঁতে দাঁত চেপে ফোঁস করছে, যেন ওই ঘরগুলিতে কোনো জন্তু আহত হয়ে পড়ে আছে। তীব্র ফোঁসফোঁসানির শব্দের মধ্যে হঠাৎ এক কিশোরের গলার খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ গারদের দরজায় এক দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল। গারদের দরজার কোনায় দাঁড়িয়ে উকি দিচ্ছে এক কিশোর মূর্তি। ঘরের ভেতর লাগানো আলোয় তার মুখ ও হাতের অংশ দেখা যাচ্ছে, কিন্তু স্বাভাবিক নয় সেই মুখ। পচন ধরেছে সেই মুখে। পচা ও গলা মাংসের মধ্যে এদিক ওদিক ফুটে উঠেছে পেশি ও হাড়। এক বাদামি রঙের তরল মুখ বেয়ে টপ টপ করে নিচে পড়ছে। বাকি 5 দরজায় আরো 5 জন কিশোরের পচা গলা মুখ দেখতে পেলাম। ওদের চোখের কোটরের মধ্যে মরা মাছের মতো চোখগুলি এক এদিক ওদিক ছোটাছুটি করছে। ওরা বুঝতে পেরেছে কেউ আছে ঘরটাতে, কিন্তু দেখতে পাচ্ছে না। বোঝা গেল মাকুর বানানোর বৃত্তের কারসাজি এটা, যার জন্যই ওরা দেখতে পাচ্ছে না আমাদের। আমি নিজের সকল ইন্দ্রিয় যতটা সম্ভব শান্ত রাখা যায় রাখার চেষ্টা করলাম, ফলে এত বিভৎস দৃশ্য দেখেও আমার মুখ দিয়ে এতটুকু শব্দ বের হয়নি। আর আমি জানি ওদের কবলে পড়লে কাল খালে ভেসে উঠবে আমাদের খণ্ড বিখণ্ড দেহ। এত সতর্কতা সত্ত্বেও ভুল হলো আমাদের, ও ভুলটার দায়ভার যায় মাকুর ওপর। ভারী বুট পড়েছিল সে। অলক্ষ্যবশত পাটা নাড়াবার সময় বুটের কোনা লেগে সাদা গুঁড়ো তৈরি হয়ে যায় বৃত্তটার মধ্যে। বৃত্তটার পরিধি থেকে খানিকটা গুঁড়ো উঠে গেল। সঙ্গে সঙ্গে কিশোরগুলো ছোটাছুটি করার চোখগুলি যেন স্থির হয়ে গেল আমাদের ওপরে। এক বিষাক্ত হাসি ফুটে উঠল ওদের মুখে। মিষ্টি কণ্ঠে ওদের মধ্যে একজন বলল, এসো এসো, খেলবে এসো আমাদের সাথে।
আমি প্রতিক্রিয়া দেবার সময় পেলাম না। হ্যাচকা টান অনুভব করলাম আমার হাতে। দেখলাম এক মুহূর্ত নষ্ট না করে আমার হাত ধরে নীরাজ সুড়ঙ্গের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করেছে। মাকুও দৌড় দিল, কিন্তু সুড়ঙ্গের দিকে নয়, ঠিক তার উল্টো দিকে, যেদিকে কিশোরগুলি ছিল। ততক্ষণে আমরা সুড়ঙ্গ বেয়ে উপরে উঠতে আরম্ভ করেছি। ওঠার ঠিক আগে মুহূর্ত আর চোখে তাকিয়ে দেখলাম মাটিতে লুটিয়ে পড়েছে মাকু। 6 কিশোর ঘিরে ধরেছে তাকে। তাদের মধ্যে এক কিশোর হ্যাচকা টানে উপড়ে নিল মাকুর পা। মাকুর পরিণতি কি হলো তার দেখা হলো না। আমরা হুড়মুড়িয়ে উপরে উঠে এলাম। উঠেই নীরাজ কি একটা মন্ত্র পড়তে লাগলো। পাটাতন ঘিরে এক বৃত্ত এঁকে দিল। ওর বৃত্ত আঁকার সাথে সাথেই ও পাশ থেকে যেন কি এক হুড়মুড়িয়ে উঠে এলো পাটাতনের ওপরে, কিন্তু ওটা পার করে উঠে আসতে পারল না। ধপাস করে মেঝেতে পড়ল নীরাজ ও তার পাশে আমি। আতঙ্কিত স্বরে নীরাজকে বললাম, কিন্তু মাকু। আমি শেষ করবার আগেই নীরাজ বলল, আরে ও যে অমৃত সেটা তুমি ভুলে গেলে নাকি? আগুন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ওকে মারা সম্ভব না। নীরাজ বা রিসিভারে মাকুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। দুবারের চেষ্টার পরে স্পিকারে শোনা গেল মাকুর গলা। নীরাজ শুকনো হাসি হেসে বলল, তা কয় টুকরো হলো তোমার? তা কি করছে ওরা? সেটা বলে বোঝানো কঠিন। মানে? 4 জনের মধ্যে 2 জনের হাতে আমার পা, ও আর 2 জনের হাতে আমার হাত। আমার হাত ও পাকে তরবারির মতো ব্যবহার করে যুদ্ধ খেলছে ওরা যেন। উত্তরে কিছুই বের হলো না আমারও নীরাজের মুখ দিয়ে। বোধহয় দৃশ্যটা মনে মনে কল্পনা করতে পারলাম না। এভাবে প্রায় কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মাকুর ভয়ার্ত চিৎকার শোনা গেল ওপার থেকে। তারপরই আর একটা ধাম করে শব্দ। স্কুলে গোলা ছোড়ার প্রতিযোগিতা, মাটিতে গোলা পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দটা। বুঝলাম তলবাড়ির পর এবার গোলা ছোড়া কম্পিটিশন শুরু করেছে ওরা, আর গোলার জায়গা নিয়েছে মাকুর মাথা। আরো কিছুক্ষণ কেটে গেল। তারপর এক ঘড়ির ঘন্টার শব্দ এলো স্পিকার থেকে। তারপর কিছুক্ষণের নীরবতা। মাকুর কণ্ঠ আবার ভেসে এলো, মনে হয় ওরা চলে গেছে, তোমরা আসতে পারো, কিন্তু সাবধানে। আমরা সাবধানে নিচে গেলাম। আমার হাতে লাঠি ও নীরাজ মায়ার বর্ষা নিয়ে তৈরি। কিন্তু নিচে নামার পর মাকুর শতখণ্ড দেহ ছাড়া কিছুই চোখে পড়ল না আমাদের। বোঝা গেল প্রথম ঘড়ির আওয়াজে ওরা আসে ও দ্বিতীয় ঘড়ির আওয়াজে চলে যায়। মাকুর দেহের বিভিন্ন অংশ এক জায়গায় জড়ো করলাম আমরা। একটা তাল মাংসের ওপরে মাকুর বক বক করতে থাকা মাথাটা বেশ পিটকুটে লাগছিল। এরপর মাংসের দলাটা আরো একত্রিত হলো। আমরা ধীরে ধীরে মানব আকৃতি ধারণ করলো। ছিন্ন মস্তকও লেগে গেল দেহের সাথে। পুনরায় আগের রূপে ফিরে এলো মাকু। এবার তার মুখ দিয়ে গম্ভীর ও স্পষ্ট শব্দ বেরিয়ে এলো। আগের মতো ফিসফিসে নয়, মাকুর কণ্ঠ। আমি একটু অবাক হয়ে বললাম, আরে তোমার গলার কি হলো হে? আমি সম্মতিসূচক হ্যাঁ বললাম ও অন্য 2 জনের সাথে উপরে উঠে এলাম। সুরঙ্গের মুখে সেই সাদা গুঁড়ো আর এক মোটা প্রলেপ দিয়ে দিল নীরাজ। তারপর বলল, আমাদের কাজ শেষ।
এবার ওরা উদয় হলেও সুড়ঙ্গের বাইরে আসতে পারবে না। যা তথ্য জানার দরকার জানা হয়ে গেছে, এখন আর খালি কোনো সিনিয়রের অপেক্ষা করতে হবে। এরপর আমরা গেস্ট হাউসে এলাম। খাটে বসে সকল তথ্য পুনরায় সাজিয়ে নিতে শুরু করলাম। আমরা এতদিন যা দেখলাম তাতে মনে হচ্ছে বেশ কয় মাস আগে এখানে এসেছিল এক বা একের অধিক পিশাচ সাধক। তারা সাথে তাদের পিশাচ মায়ের বলি হিসেবে এনেছিল এক দল অভাগা কিশোরদের। সাধকরা বোধ হয় নিজেদের সাধনা সম্পন্ন করে গ্রাম ত্যাগ করেছিল। গ্রামবাসী টের পায়নি, কারণ ওরা সুড়ঙ্গের মুখে কোনো তন্ত্র প্রয়োগ করেছিল। ফলে শব্দ বাইরে থেকে ভেতরে এলেও ভিতরের শব্দ বাইরে যেত না। দিনে যে কোনো সময় একটা ঘড়ির ঘণ্টাধ্বনি বেজে উঠত, তাতে ওই 6 জেলখানার মতো ঘরে জেগে উঠত ওই 6 অবাঘাত দল, ও আবারও দ্বিতীয় ঘণ্টায় ওরা ফিরে যেত সেই ঘরগুলিতে। এর মধ্যবর্তী সময়ে ওই কিশোরদের দলই তুলে নিয়ে যেত গ্রাম থেকে গ্রামবাসীদের। নীরাজের কাছে শুনেছিলাম এইসব প্রেতদের কোনো শেষ ইচ্ছা থাকে, সেই ইচ্ছা পূরণ করলে এরা মুক্তি পায়। কিন্তু সমস্যা হলো এদের শেষ ইচ্ছা আমাদের জানা নেই। ফিল্ড রিপোর্ট তৈরি করতে বেশ রাত হলো আমাদের। আমি আমার রুমের টেবিলে বসে আমার রিপোর্ট শেষবারের মতো দেখছিলাম। হঠাৎ আমার সামনে সকল মাংসপেশি শিথিল হয়ে গেল। টেবিলের উপরে ধরাম করে পড়ল আমার মাথাটা। আগে রাতের মতো অবশ হয়ে গেল আমার দেহ। চোখের মনি ও ঠোঁট ছাড়া কিছুই নাড়াতে পারছিলাম না আমি। ইতিমধ্যেই এক মাংস পচা গন্ধে ভরে উঠেছে পুরো ঘরটা, আর ক্ষণে ক্ষণে কোথাও থেকে ভেসে আসছে এক খিলখিল হাসি। হঠাৎ করে এক মিষ্টি কণ্ঠ আমার কানে বেজে উঠল। ও, এখনো মরনি তুমি তাহলে? আসলে কি বলতো, ওই ঘন্টার শব্দে না আমাদের মাথা ঠিক থাকে না, না চাই তো খারাপ কিছু একটু করে বসি। এই প্রথমবার কাছ থেকে কণ্ঠের মালিককে দেখলাম। আজ সেই মাটির নিচে ঘরে যাকে দেখেছিলাম, এই সেই। আমি দুর্বল কণ্ঠে বললাম, কি চাও তুমি? কিছুক্ষণ নিজে পচা গলা কপালে হাত দিয়ে ভাবতে লাগলো। তারপর সে বলল, কি চাই? তারপর একটু চুপ করে যেন নিজের সকল দুঃখ উজাড় করে দিল সে। কিছুই চাই না জানো, কারণ আমি জানি চাইলেও তা কখনো পাবো না। ছোটবেলায় চাইতাম বাবার হাত ধরে মেলায় ঘুরতে যেতে। বাবা কিন্তু আমার এক হাত ধরেছিল, কিন্তু বাবার অন্য হাতে কি ছিল জানো? এক বান্ডিল টাকা, যে টাকার বিনিময়ে বাবা আমার হাত সঁপে দিয়েছিল এক পিশাচ সাধকের হাতে। রাতের অন্ধকারে আমাকে আমাকে রেখে এসেছিল মাটির নিচের এক ঘরে। ওখানে ওখানে আমি ছাড়াও আমার বয়সী আরো 5 জন ছিল। খুব খুব ভালো ছিল ওরা। রোগা করে একটা ছেলে ছিল, কোনো এক রাস্তার মাথায় ভিক্ষা করত। আবার জানো, মোটা করেও না একটা ছেলে ছিল, খাবারের লোভ দেখিয়ে নাকি তুলে এনেছিল ওকে। আর আর ওই ঘরটাতে আমাদের 2 বছর আটকে রেখেছিল। প্রথম দিকে খুব কষ্ট হতো, চিৎকার করতাম, কিন্তু কিন্তু কেউ বাঁচাতেই আসেনি আমাদের। পরে যদিও সহ্য হয়ে গিয়েছিল। ওই ঘরে না একটা ঘড়ি ছিল জানো, যাতে হঠাৎ হঠাৎ ঘন্টা বেজে উঠত। আর আর ওদের সাথে আমাদের একটা চুক্তি ছিল, প্রথম ঘন্টায় আমাদের গড়াদের তালা খুলে দিত ওরা। আর আর তখন আমরা সারা ঘর জুড়ে লুকোচুরি খেলতাম। খুব 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 মজা হতো জানো, খুব মজা হতো। আবার না দ্বিতীয় ঘন্টায় ওরা আবার গড়াদে পুড়ে দিত আমাদের। গ্রামের লোকগুলোর সাথেই তো খেলতে চেয়েছিলাম আমরা, ওরা
কেন জানি না ভয় পালাতো, তাতে যেন খুব খুব রাগ হতো আমাদের। তাই তাই ভাঙা খেলনার মতো ওদের দেহের একটা অংশ আলাদা করে ফেলতাম আমরা। আমি রুদ্ধশ্বাস ছেড়ে শুনছিলাম ওর কথা, চোখ ভরে উঠেছিল জলে। ও আবার বলল, জানো ওখানে না আর একটা ঘর ছিল। কিছু মাস অন্তর অন্তর আমাদের মধ্যে একজন করে ধরে নিয়ে যেত ওই ঘরে। দিনের পর দিন ফেলে রাখতো, একটুকুও জল দিত না। তারপর একদিন ওই রুম থেকে আসতো এক দুর্বল গলায় করুণ আর্তনাদ, আর সাথে আসতো কোনো গম্ভীর গলায় মা পিশাচিনীর জয়ধ্বনি। কিছুক্ষণ পরে চিৎকারটা থেমে যেত, আর এক হাতে রক্তাক্ত বালতি, অন্য হাতে এক হার নিয়ে বের হতো এক লোক, উৎসর্গ করতো কোনো এক কুদৃশ্য মূর্তির সামনে। এরপর যেন আমাকেও একদিন ধরে নিয়ে গেল এই ঘরে। মরার পর যেন ওদের সাথে খেলতে গিয়েছিলাম আমরা, কিন্তু ওরা খেলতেই চায়নি, শুধু ভয় ভরা চোখে তাকিয়েছিল আমাদের দিকে। কিন্তু তাও আমরা খেলেছিলাম ওদের সাথে। ওরা যেভাবে খেলতো আমাদের সাথে ঠিক ঠিক তেমন ভাবে খেলেছিলাম আমরা। জীবন্ত অবস্থায় একটা হাড় আলাদা করে ফেলেছিলাম ওদের শরীর থেকে। এই তুমি খুব ভালো জানো, আমাদের দেখে একটুকুও ভয় পাওনি। আচ্ছা শোনো না, একটা শেষ ইচ্ছা পূরণ করবে আমাদের? একটু খেলবে গো আমাদের সাথে শেষবারের মতো? এই বলে হাওয়ায় মিলিয়ে গেল ও। সার ফিরল আমার শরীরে, কিন্তু তাও টেবিল থেকে মাথা তুললাম না। দুফোঁটা জল আমার চোখ বেয়ে টেবিলে পড়ল। পরদিন আর কিছু লুকালাম না নীরাজ ও মাকুর থেকে। আগা গোড়া সব ঘটনা বললাম, এমনকি সেই রাতে স্বপ্নের কথাও বাদ দিলাম না। এমন অবাগাদের কাহিনী শুনে ওদের চোখে জল চলে এলো। আমরা সকলে বসে কিভাবে ওদের শেষ ইচ্ছে পূরণ করা যাবে সেই প্ল্যান ছকে ফেললাম। সিনিয়রের অপেক্ষা করলাম না, আমরা রওনা হলাম সেই ঘরের উদ্দেশ্যে। যদিও এখন ভাবলে ওই পরিকল্পনা সম্পর্কে মূর্খামি ছাড়া আর কিছুই মনে হয় না। আমরা ভূগর্ভস্থ ঘরে সাদা গুঁড়োর বৃত্ত বানিয়ে বসে থাকলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 40 পরে কোনো এক অলৌকিক উৎস থেকে ভেসে আসা ঘড়ির ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঘরটা। তারপরেই 6 কিশোরের পচা গলা মুখ দেখতে পেলাম। তারা উঁকি দিয়ে তাকাচ্ছে আমাদের দিকে। তাদের বিভৎস চেহারা দেখেও ভয় লাগলো না আমাদের, বরং একটু মায়া হলো। হিংস্র মনে হলো না ওদের চাহনি। আমি একটু সাহস সঞ্চয় করে উঁচু গলায় বললাম, খেলবে আমাদের সাথে? 6 কিশোরের চোখে কেমন যেন বিস্ময়ের চাহনি ফুটে উঠল। আমি আবার বললাম, কি হলো, খেলবে? 6 জনই সম্মতিসূচক মাথা নাড়ল। আমি বললাম, কিন্তু এক শর্তে খেলবো আমরা। খেলার পর তোমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। ওরা আবার সম্মতিসূচক মাথা নাড়ল। এবার নীরাজ বলল, আচ্ছা আমরা 50 অবধি গুনবো, আর তার মধ্যে কিন্তু তোমাদের লুকিয়ে পড়তে হবে। আর আমরা তোমাদের খুঁজে ফেললে আমরা কিন্তু জিতে যাব। এই বলে নীরাজ গুনতে শুরু করলো। 1 2 3 4। কিশোরগুলির মধ্যে এবার চাঞ্চল্য দেখা গেল। ওরা এদিক ওদিক লুকোনোর জায়গা খুঁজছিল, কিন্তু মাঝের ঘরে লুকোনোর জায়গা না পেয়ে ওরা নিজের ঘরে লুকোলো। 46 47 48 49 50 বলেই হেসে বলল নীরাজ, গোনা হয়ে গেছে কিন্তু, এবার আমরা আসছি। ছোট বাচ্চাদের সাথে লুকোচুরি খেলার সময় যেমন ভাবে দেখেও না দেখার ভান করে বড়রা,
এমন ভঙ্গিমা করে 3 রুমের দিকে এগিয়ে গেলাম আমরা 3 জন। ভয়ে বুকের ধুকপুকানি বেড়ে গেছে, তাও বাইরে তা প্রকাশ করলাম না। ঘরে ঢুকতেই দেখলাম দেয়ালের পাশে লুকিয়ে রয়েছে এক কিশোর, আমার সেই রাতের অতিথি। মুখে হাসি, কিন্তু পূর্বের সেই অসুস্থ হাসি নয়, মিষ্টি একটা হাসি। আমি ওকে দেখেও না দেখার ভান করলাম। তার হঠাৎ ওকে দেখতে পেয়েছি বুঝতে ওর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। তারপর ওর মাথায় হাত রেখে ওর চুলে একটু নাড়া দিয়ে বললাম, তুমি বাদ, তোমায় ছুটি দিয়েছি। ওর চোখ জলে ভরে এলো, কিন্তু বুঝলাম খেলায় বাদ পড়ার দুঃখে এই জলের উৎপত্তি হয়নি। সজীবতায় পূর্ণ চোখে আমার দিকে তাকিয়ে সে হেসে বলল, ধন্যবাদ আমাদের সাথে খেলার জন্য। এই কথা বলে হাওয়ায় মিলিয়ে গেল সে। আমার চোখ ভরে গেল জলে। ওর হারিয়ে যাওয়া চেহারাটা ভালো করে দেখে নিলাম আমি, কারণ জানতাম এরপর কোনোদিন এই মুখ দেখব না। ঘর থেকে বেরিয়ে দেখলাম নীরাজ ও মাখু মাঝের ঘরে দাঁড়িয়ে আছে। বুঝলাম ওদের কাজও হয়ে গেছে। কিছুক্ষণ পর চুপ করে দাঁড়িয়ে থাকলাম আমরা। নীরবতা ভাঙল মাকু নিজেই। সমাধানটা এত সরল, কে জানতো? এবার আমাদের সিনিয়রকে কি বলবো? আপনারা এতক্ষণ শুনছিলেন সর্বভারতীয় ভূত প্রেত সংস্থা গল্পটি। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার ফিরে আসবো অন্য একটি গল্প নিয়ে। গল্পটি পরিচালনায় ছিলেন সমর্পিতা গায়েন। গল্প পাঠে কৃষ্ণেন্দু, নীরাজের ও মাকুর চরিত্রে সৌম্য ও অনুপমা, তান্ত্রিকের চরিত্রে বিশ্বজিৎ, রিসেপশনিস্ট রিয়াঙ্কা, ইন্টারভিউয়ার ও জটাধারী মহিলা চরিত্রে পায়েল, ইন্টারভিউ প্যানেলের সদস্য দিশা, বাবা নিত্যানন্দ চরিত্রে সন্তু পান্ডা, গ্রামের মোড়লের চরিত্রে পুষ্পেন্দু ঘরামি, কিশোরের দল যথাক্রমে সন্তু, পুষ্পেন্দু এবং সৌম্য, এবং একটি কিশোর চরিত্রে রুদ্রাক্ষ। গল্পের অ্যারেঞ্জমেন্টে অরিন্দম চক্রবর্তী, গল্পের ইনহ্যান্সে কৃষ্ণপ্রসাদ বেরা, গল্পের সাউন্ড এফেক্ট সংগ্রহে টিম কাকসেনা, প্রুফ রিডিংয়ে সমর্পিতা গায়েন, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। আর এরপর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার উপর নজর রাখছি। সবাইকে কাক রাত্রি।